দ্য সাইলেন্ট ম্যানর লেখনতে রয়েছেন ডায়না ইমরোজ লাকি। পার্ট 37। বিকেলের রোদটা আজ অদ্ভুত ম্লান। তারকদার বাড়ির পুরনো ছাদের কার্নিশে সোনালি আলোটা গিয়ে লুটিয়ে পড়েছে। হালকা বাতাসে শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে। বাগান পথ পেরিয়ে ছাদে ঠিক সেখানে বসে আছে ফারদিনা, একলা, অন্যমনস্ক। সুফিয়ান কোথাও চলে গেছে আজ 7টা দিন। 7 দিন আগে সুফিয়ান বলেছ, আমি একটা কাজে যাচ্ছি, 2 দিন পরই ফিরবো, তোমার জন্য বিয়ের বেনারসি নিয়ে ফিরবো। তখন সে হেসে বলেছিল, তোমাকে ছাড়া এই একদিনও কিভাবে থাকবো। সুফিয়ান মৃদু হেসে বলেছিল, বিয়ের কোণে, বিয়ের জন্য অপেক্ষা করতে থাকো। এরপর সে চলে গিয়েছে নদীপথে। সাথে ছিল তার প্রিয় অর্শ, রাঙা। তারপর থেকে কেটে গেছে দীর্ঘ 7টা দিন। প্রতিদিন বিকেল নামলে ফারদিনা ঠিক ওই ছাদের দিকে বসে থাকে, তাকিয়ে থাকে পশ্চিম আকাশের দিকে, দূরে নদীর দিকটায়। যখন সূর্য ডুবে যায় মনে হয় তখন এই বুঝি আর একটি দিন পার হয়ে যায়। সুফিয়ানের ফেরার সময় বুঝি হয়ে গেছে, হয়তো ফিরে এসেছে, কিন্তু না, সে ফিরছে না। সন্ধ্যা নামছে। ফারদিনা এক রকম উদাসীন ভঙ্গিতেই বসে আছে। চুলে লেগে থাকা কুয়াশা, চোখে হালকা আর্দ্রতা, আর হৃদয়ে এক অজানা শূন্যতা। সব মিলিয়ে যেন এই বিকেলটিও সুফিয়ানের জন্য অপেক্ষায় ক্লান্ত। নিচে উঠানে দাসীরা পানের বাটা সাজাচ্ছে। হালকা হাসির শব্দ উঠেছে, অথচ ফারদিনার মনে কোনো সাড়া নেই। চন্দনের গন্ধ মিশে যাচ্ছে সন্ধ্যার আলোয়, কিন্তু তার বুকের ভেতরটা নিঃশব্দ। 7 দিন, এই প্রতিটি বিকেলে যেন এক একটা দীর্ঘশ্বাস পরিণত হয়েছে। সে ভাবে, সুফিয়ান হয়তো কোনো দূর শহরে আটকে গেছে, হয়তো কোনো চিঠি আসবে আজ কিংবা কাল। কিন্তু তার অপেক্ষা বৃথা, কোনো চিঠি আসেনি। সবকিছু আগের মতনই নিস্তব্ধ হয়ে আছে, যখন সুফিয়ান তার জীবনে ছিল না, ঠিক সেই সময়ের মতো। তখন সে ছিল বড় একা। সূর্য অস্ত যায়, আলো ফিকে হয়ে আসছে। ফারদিনা উঠে দাঁড়ায়, শাড়ির আঁচলে বাতাসে উঠল। তার চোখে শুধু একটাই প্রশ্ন, সুফিয়ান, তুমি ফিরছো না কেন? আজ থেকে 7 দিন আগেও সে সেজে গুজে থাকতো। কপালে কালো টিপ, পায়ে আলতা, নূপুর, চোখে থাকতো কাজল। তার সৌন্দর্য বহিঃপ্রকাশ একমাত্র কারণ ছিল সুফিয়ান। আর সুফিয়ান নেই বলে সে সাজেনি, কপালে টিপ পরেনি, চোখে কাজল দেয়নি, পায়ে আলতা দেয়নি। সুখের ছায়া তার হৃদয় ছেয়ে বাহিরে এসে উঠেছে। তোমার জন্য বিয়ের বেনারসি আনতে যাচ্ছি, ফিরে এসে তোমাকে বিয়ে করব। সুফিয়ানের শেষ কথাটা ফারদিনার চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। চোখ তুলে কখনো সামনে চাইছে, কখনো রেলিংয়ের ধারে খোলা মাঠের দিকে দেখছে, কখনো ঝিলমিলকে দিয়ে খোঁজ পাঠাচ্ছে সুফিয়ান এসেছে কিনা। প্রতিবারই তাকে হতাশ হতে হয় সুফিয়ান ফেরেনি বলে। গত কয়েকটি দিন ধরে ফারদিনার তীব্র জ্বর ছিল, আজ মোটামুটি কমেছে। মাথা ব্যথা ছিল প্রচণ্ড, ঝিলমিল মাথা টিপে দিয়েছে, পুরোপুরি কমেনি। আদিব জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে তোর? আজকাল এত চুপচাপ থাকিস কেন? কিছু নিয়ে কি ভাবছিস? ফারদিনা মিথ্যে বলেছিল, আমি কেন কিছু নিয়ে ভাববো না, শুধু শরীরটাই খারাপ, তাই এর জন্য এরকম হচ্ছে। আদিব তখন বলেছিল, তুই কোনো কিছু নিয়ে অতিমাত্রায় ভাবছিস, যার ফলে তোর এই অবস্থা। আজকাল সুন্দর রূপটা তোর পাল্টে যাচ্ছে, যত্ন নে। কার জন্য যত্ন নেবে? যার জন্য সে নিজেকে সর্বদা পরীর মতো করে সাজিয়ে রাখতো, আজ সে দীর্ঘ সময় ধরে নেই। সুফিয়ান চলে গেছে আজ 7টা দিন, কিন্তু ফারদিনার কাছে মনে হচ্ছে শতকোটি বছর। ফারদিনা প্রচণ্ড বিষণ্ণতায় ভুগছে, নিজেকে হাসি খুশি রাখার জন্য এতটুকু চেষ্টা করছে। ইচ্ছে না। বাইজি মেহের এসেছিল, সে বলেছে সুফিয়ান হয়তো আর ফিরবে না। যদি ফেরার হতো তাহলে এই কয়দিনে নিশ্চয়ই ফিরতো। তার মা, বাবা, ভাই বোন কেউ নেই, তাহলে তার এমন কি গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে যার জন্য এতটা দিন সে তোমাকে ছেড়ে দূরে আছে? আমি শুনেছি সুফিয়ানের পৃথিবীতে আপন বলতে তুমি আছো। যে মানুষটিকে সবচেয়ে বেশি আপন মনে করে, তাকে ছেড়ে এতটা দিন কিভাবে পার করেছে। একটি চিঠি অন্তত পাঠাতে পারতো, পাঠায়নি। মেহেরের বলা কথাগুলো ফারদিনাকে ভেঙে চুরে দিয়েছিল। ক্ষণিক্ষণের নিজেকে সান্ত্বনা দিয়েছে। সুফিয়ান হয়তো কৃষিকাজের জন্যে কোথাও আটকে গেছে, তার উপস্থিতি এতটা জটিল হয়তো, যার জন্যই কোনো সংবাদ পাঠাতে পারেনি। ফারদিনা এই ভেবে নিশ্চিত হয়েছিল। সন্ধ্যার আধারে পরিপূর্ণ প্রকৃতি ঢেকে গেছে, ঠান্ডা বেড়ে যাচ্ছে। ফারদিনার পরনে শীতের কোনো পোশাক নেই। পরক্ষণে মনে হলো কেউ পেছন থেকে তাকে শৈলে একটা শাল বেঁচে দিয়েছে। সুফিয়ানকে ভেবে মুখে একরাশ হাসি নিয়ে ঘুরে তাকালো। তৎক্ষণিক মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঝিলমিল এসেছে।
ফারদিনার সামনে ব্রেঞ্চে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। খোরমা চিবাতে চিবাতে বলল, সুফিয়ানের কথা ভাবছিলি? ফারদিনা দুই হাঁটু দুই হাত দিয়ে জড়িয়ে তাতে গালের ভর রেখে দূরে গোলাপ গাছটার দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, আর কার কথা ভাববো জানি, তারপরও জিগাইতে ভালো লাগে। একজন এক সপ্তাহ হয়ে গেছে, রাত পড়ালে 8টা দিন। কই তোর বাসিওয়ালা আইসে? আমি কইছিলাম না আর আইব না। দেখলি তো, এই ঝিলমিলের কথা কখনো বাসি হয় না, বাসি হইলেও মিথ্যা হয় না, মিষ্টি জিনিস হয়। তোর কি মনে হয় সে কোথায় যেতে পারে? আমার তো মনে হয় সে বিয়েইতা বেডা, বউয়ের জন্যই গেছে। ওই গ্রামের জমি ভালো, ফসল ভালো হয় বইলা সে ওইখানে চলে আইছিল। কিন্তু তার এখানে আসায় একখানা পরিচয় আছে। সেই পরিচয় হইল সেই বিয়াইত্তা, বউ আছে, বাচ্চাও আছে। তুই আমার মনটা ভেঙে ছুড়ে দিচ্ছিস। সুফিয়ান কখনো প্রতারণা করবে না আমার সাথে, সে মিথ্যাবাদী না। এই ঝিলমিলের ধারণা কোনোদিনও মিথ্যা হয় না। যদি তাই হইতো তাহলে এতদিন ধইরা সে কই? হয়তো কোনো কাজে আটকে আছে। আহা কি কাজ! মনে হয় অনেক বড় ব্যবসায়ী সে, বাণিজ্যে গেছে। যারা বাণিজ্যে যায় তারাও অন্তত একটা চিঠি পাঠায়, বার্তা পাঠায়। কেউ কারে সত্যিকারও ভালোবাসলে তার লাইগা 2 লাইনের চিঠি লেখা পাঠায় যায়। এই সময়টুকু জোগাড় করা যায়। ফারদিনার হৃদয়ে আষ্টে পৃষ্ঠে ঝিলমিলের কথাগুলো যেন রাখলো। ঝিলমিল ভুল বলেনি। একটি চিঠি বানানোর মতো সময় কি সুফিয়ানের হয়নি? নাকি সে ইচ্ছে করে পাঠায়নি? ফারদিনা আবারও চিন্তায় ডুবে গেল। উদ্বেগ নিয়ে মন মানসিকতা চাপে শরীরে নানা ক্ষতি হয়। ফারদিনা আর ছাদে থাকতে পারছে না। ব্রেঞ্চি থেকে উঠে দাঁড়ালো, গোলাপ ফুল গাছটার দিকে তাকালো, ঘুরে একবার খোলা মাঠে, দূরে শিমুল গাছের দিকে তাকালো। ফাঁকা সব কিছু, কোথাও সুফিয়ানের ছায়া অবধি নেই। চোখের কোণে জম জ্বলতে চাইল, কিন্তু জল পরিপূর্ণ জবার আগেই ছাদের থেকে নিচে চলে যায় সে। বৈঠকখানায় রশিদ বসে আছেন যে বুঝছে না সাথে। কুদ্দুস পাশেই দাঁড়ালো, টেবিলে রাখা 2 কাপ চায়ের এবং পান। রশিদ চায়ের চুমুক দিয়ে পান মুখে দেন, একটু পরপর পিকদানিতে থুতু করে পিক ফেলেন। ফারদিনা ক্লান্ত ভঙ্গিতে রশিদের পাশে এসে বসে। যে বুঝছে না ফারদিনাকে দেখে ভ্রু কুজ্জিত করে ফেললেন। ফারদিনা কিছু বলার আগে যে বুঝছে না বলল, ভাই শুনেছি আমাদের গ্রামটা ধীরে ধীরে মানবশূন্য হয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে একটা গ্রাম মানুষশূন্য হয় কিভাবে? কেউ কি ইচ্ছে করে এই গ্রামবাসীদের দূরে সরিয়ে দিচ্ছে, নাকি অদৃশ্য কোনো কারণ? রশিদ পায়ের উপর পা তুলে বলল, অদৃশ্য বলতে কোনো বাস্তবতা নেই। যে বা যারা এগুলো করছে তাদের নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে, কিন্তু কারা এসব করছে? ফারদিনা এর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আলিমনগর গ্রাম মানুষশূন্য হয়ে যাচ্ছে। ফারদিনা কিঞ্চিত বিস্ময় হয়ে ভাবছে তার 3 ভাইয়ের কথা। গ্রামের মানুষদের যদি একে একে বাঘের জন্য খাদ্য বানানো হয়, তাহলে গ্রাম তো মানুষশূন্য হবেই। গ্রাম মানুষশূন্য হওয়ার পেছনে ফারদিনা তার ভাইদের দায়ী করলো এবং নিশ্চিত হলো। মনে মনে ঘৃণিত ইঙ্গিতে একবার বলল, ছি। ফারদিনা রশিদকে বলতে ইচ্ছে করছে, আব্বা আপনার ছেলেরা এই গ্রামকে মানবশূন্য করছে, তারপর হয়তো পুরো গ্রামে তারাই রাজত্ব করবে। কিন্তু সে রাজ্যের প্রজারাই থাকে না, সেখানে রাজত্ব কিসের? ফারদিনা কোনো জবাবই পেল না। রশিদ ফারদিনার দিকে তাকিয়ে বলল, তোর কোনো কারণে মন খারাপ নাকি শরীর খারাপ? ফারদিনা বলতে ইচ্ছে করছে সুফিয়ান তাকে ছেড়ে চলে গেছে। হামা করে কাঁদতে ইচ্ছে করছে রশিদকে জড়িয়ে ধরে, কিন্তু পারছে না। তখনই মনে হয়েছিল সুফিয়ান তাকে ছেড়ে যায়নি, ফিরে আসবে। এখন মনে হচ্ছে আর আসবে না। ভেতরটা কেঁপে উঠছে বারবার। রশিদ ফারদিনার মাথায় হাত বুলাতে বলতে বলল, কিছু চাই তোর? বল, যা চাইবি তাই এনে দেব, বল। ফারদিনার খুব বলতে ইচ্ছে করছে সুফিয়ানকে চাই, কিন্তু সেই অনুভূতি আপাতত অপ্রকাশিতই রাখলো। ফারদিনা নাবোধক মাথা ওড়ালো। এরপর বৈঠকখানা ছেড়ে ঝিলমিলকে নিয়ে ঘরের বাইরে বের হলো। চারপাশে মশাল জ্বালানো, বেশ আলোকিত উঠোন। কিছুটা সামনে গিয়ে বামে বাগান। আদি বাগানে বসে সিগারেট টানছে। ফারদিনাকে দেখে সিগারেটটা পাশে রাখলো। আদিব একা একা বসে ভাবছিল নূরজাহানের কথা। ফারদিনা গিয়ে তার পাশে বসে নির্দ্বিধায়। ঝিলমিল দূরে দাঁড়িয়ে রইল। আদিব ফারদিনাকে বলল, তোকে থেকে উদ্বিগ্ন লাগছে, কিছু হয়েছে? শরীর ভালো লাগছে না। শরীরের সাথে সাথে যদি মনটাও খারাপ থাকে, তবে সেই চেহারা দেখলেই বোঝা যায় তোর মন খারাপ। এখন বল, কিসের জন্য মন খারাপ? ফারদিনা পুনরায় সুফিয়ানের কথা বলতে চাইল, তবে ভেতরে তার আত্মাটা যেন কোনো কারণে বাধা দিল। ফারদিনা আদিবকে বিশ্বাস করে,
আজ বিশ্বাসের জায়গাটা কোনোভাবে পূর্ণ করতে পারছে না। আমার কোনো কারণে মন খারাপ না। তুমি এখানে বসে কি করছো? বড়, মেজো, ছোট ভাই কোথায় আছে ওরা? হয়তো কোনো কাজে গেছে। তাদের পোষা রক্তশোষীর জন্য খাবার সন্ধান করতে গেছে বলে ফারদিনা ধরে নিল। আজকাল তার বাকি 3 ভাইয়ের ওপর বিশ্বাস পুরোপুরি উঠে গেছে, যারা মানুষের ওপর দয়া করে না, অন্যের কান্নায় বুক কাঁপে না, অন্যকে খুন করতে যার হৃদয় কাঁপে না, তারা কখনোই সত্যিকার অর্থে মানুষ হতে পারে না। আদিব 2 হাত ঘষে বলল, চল তোকে আজ একটা গল্প শোনাই। এক রাখাল বাসিওয়ালা এক জমিদার কন্যার গল্প। শুনবি? ফারদিনার শোনার আগ্রহ পেল না, তবু হতাশ ভঙ্গিতে ভাবলিশীনভাবে বলল, শুনবো। এক ছিল রাখাল। রাখালে এই দুনিয়াতে কেউ ছিল না। রাখাল ছিল হতদরিদ্র। রাখাল কিভাবে অর্থ উপার্জন করবে সেই ভেবে তার গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায়, কেননা তার গ্রামে কেউ তাকে কাজ দিতে চাইছিল না। এরপর আরেক গ্রামে চলে যাওয়ার পর অন্যদের গরু মহিষ মাঠে চড়াতো। রাখাল ছিল পুরোপুরি নিঃসঙ্গ, কিন্তু তার সঙ্গী হিসেবে ছিল একটি বাঁশি। সে যখনই মাঠে মাঠে গরু মহিষ চড়াতো তখন বাঁশি বাজাতো। ধীরে ধীরে রাখাল বাসিয়া নামে পরিচিত হলো সে। গ্রামে তার অনেক নামডাক হয়। এভাবে কিছুদিন চলে যাওয়ার পর গ্রামের জমিদারের নজরে এলো সে। জমিদারের বিশেষ করে তার জমিতে চাষাবাদ করার সুযোগ করে দেয় রাখালকে। রাখালও যে বেশ মনোযোগ নিয়ে কাজ করলো, জমিতে ফসল ফলালো, জমিদারের মন জয় করলো। কিন্তু ঘটনা একটি শেষ হয়নি। রাখাল বাঁশিওয়ালা দিনে বাঁশি বাজাতে সময় পেত না, তাই রাতে বাঁশি বাজাতো। এভাবে একদিন রাতে বাঁশি বাজাতলে তার বাঁশির সুর শুনে জমিদার কন্যা ছুটে আসে। জমিদার কন্যা রাখাল বাঁশিওয়ালার সৌন্দর্যে মুগ্ধ হয় এবং রাখালও। শুরু হয় তাদের প্রেম কাহিনী। কিন্তু রাখাল বাঁশিওয়ালার মনে ছিল অন্য পরিকল্পনা। তার লক্ষ্য ছিল জমিদার কন্যাকে ব্যবহার করা। থামলাদি, ব্যবহার মানে? 2 ধরনের ব্যবহার। জমিদার কন্যার থেকে স্বর্ণের বাঁশি পাওয়ার লোভ এবং জমিদার কন্যাকে ভোগ করা লোভ। এই পর্যায়ে রাখালের উদ্দেশ্য হাসিল হলো। জমিদার কন্যাকে ভোগ করতে পেরেছে আর তার থেকে স্বর্ণের বাঁশি পেয়েছে। তারপর রাখাল হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়। কোথায় চলে যায় কেউ জানে না। জমিদার কন্যা তাকে পাগলের মতো খুঁজতে থাকে, অথচ কোথাও খুঁজে পায় না তারপর ফারদিনে মনে হলো তার আর সুফিয়ানের ঘটনা আদিব জেনে গেছে এবং সব সত্যি জেনে বুঝে গল্পের মাধ্যমে তাকে বোঝাচ্ছে। তবে আদিবের গল্পের কিছু অংশের সাথে আর সুফিয়ানের মিল পেল না। সুফিয়ানকে লোভী মানতে পারছে না। তারপর জমিদার কন্যা খোঁজ নিয়ে জানতে পারলো আসলে রাখিল বাঁশিওয়ালা সত্যি তার সাথে ছলনা করেছে। এমনটা জমিদার কন্যা জানার পর খুব কষ্ট পায়, একদম ভেঙে পড়ে, সারাদিন কান্নাকাটি করে। তারপর সে নিজেকে কোনোভাবে সামলে রাখাল বাঁশিওয়ালার ওপর জেদ করে এক বিদেশি ছেলেকে বিয়ে করে বিদেশে চলে যায়। সত্যি এমনটি হয়েছিল? আদিব দাঁড়িয়ে পায়চিরি করতে করতে বলল, না, আসলে রাখাল বাঁশিওয়ালা কোনো এক সত্য ঘটনা জমিদার কন্যাকে বলতে চেয়েছিল, কিন্তু সেই সময় আর হয়নি, সুযোগ হয়নি। রাখাল আর ফিরে আসে জমিদার কন্যার জন্য, তার খোঁজ করে। এরপর জানতে পারে জমিদার কন্যা একজন বৈদেশিক নাগরিককে বিয়ে করে বিদেশে চলে গেছে। ব্যাস, রাখাল বাঁশিওয়ালাও পুরোপুরি ভেঙে পড়ে। তারপর কি হয়েছিল তা আজ পর্যন্ত কেউ জানে না। আর এটা একটা বাস্তব গল্প, আমি দাদের কাছে শুনেছি। বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। ফারদিনের অন্তরে বিষিয়ে উঠল। সে আগামীকাল অবধি অপেক্ষা করবে সুফিয়ানের জন্য, তারপর সে খুঁজবে সুফিয়ানকে। তবে তার বিশ্বাস সুফিয়ান তার সাথে কোনো রকম মিথ্যের আশ্রয় নেয়নি, তাকে সে সত্যিই ভালোবেসেছে। আদিব বলল, জানিস ফারদিনা, ভালোবাসা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে ভালোবাসে ঠকে যাওয়া জীবনের সবচেয়ে বড় ভুল। থেমে আবার বলল, যেভাবে আমি নূরজাহানকে ভালোবেসে ঠকে গেছি। আদিব এতটুকু বলে থেমে ফারদিনার সামনে বসলো, তার দিকে চোখে বলল, তুই কাউকে ভালোবাসিস? ফারদিনা নতজানু হয়ে বলল, না। আদিব আর একটু আগ্রহের সাথে জিজ্ঞাসা করলো, ভালোবাসা পাপ নয়, তুই কাউকে ভালোবাসে আমায় বলতে পারিস, আমি তোর ভালোবাসা পূর্ণ করতে সাহায্য করব। ফারদিনা একবার ভাবছে বলবে, আরেকবার ভাবছে বলবে না। তখন চোখের সামনে ভেসে উঠলো অচেনা সেই চিঠির বার্তা। তুমি যাকে সবচেয়ে বেশি ভরসা করছো সেই তোমার জীবনের ইতি টানবে। যে চিঠি পাঠিয়েছে সে গর্ধব, নিজের আপনারা কখনো বেইমানি করতে পারে না বলে ফারদিনা লম্বা শ্বাস ফেলে ভাঙা কণ্ঠে বলল, আমি সুফিয়ানকে ভালোবাসি। তোর সাহস তো কম নয়, আমার সামনে এসব বলছিস? উৎকীর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ান, তার সামনে দাঁড়ানো সায়াম, আরিফ কোলবালিশের সাথে নিয়ে বিছানায় আয়েশ করছে। দুজন দাসী কিছু পানীয়
হাজির হয়েছে। এক গ্লাসের আইনের দিকে এগিয়ে দিল না। সায়েম নিল, এরপর এগিয়ে গেল আরিফের দিকে। আরিফ পানীয় খেতে খেতে বলল, সায়েম, সুফিয়ান আমাদের গ্রামের একটি নক্ষত্র। তুই কি করে বলতে পারলি ওকে রসশশীর খাবার বানাবো? ভাই, আমি তো শুধু বলেছি ও নিখুঁত এবং একটি মাত্র ছেলে। তাছাড়া এই দুনিয়াতে তার কেউ নেই, ওকে বাঁচিয়ে লাভ কি? রায়ান পায়চারি করতে করতে বলল, না, সুফিয়ানের সাথে সাথে এমনটা করাটা মোটেই ঠিক হবে না। আমি তোর এই প্রস্তাব মানতে পারবো না। ভাই, আমার কথাটা ভেবে দেখো, এতে আমাদেরই লাভ। সাইম বলল, সবসময় লাভ হিসেব করিস না ভাই, এভাবে চলবে না। রায়ান জবাব দিয়ে চেয়ারে বসলো। সাইম কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, আগামী 2 দিনের মধ্যে রক্তশশীকে একমাত্র এবং নিখুঁত কোনো ছেলেকে সন্ধান দিতে যদি না পারিস, তবে আমি বলেছিলাম না, আবার বিশ্বস্ত কাজের লোক কুদুসকে দিয়ে দিতে হবে, কেমন? রায়ান ভ্রুর কুচকারিত করে উপরে উঠল, কথাটা ভুল বলিসনি তোরা। পর্বটা কিন্তু শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।